বাংলাদেশ বেতার, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক হৃদয়েতে পথ কেটেছি। রচনা মাহমুদুল হোসেন, প্রযোজনা জাকিয়া সুলতানা। নাট্যানুষ্ঠান হৃদয়েতে পথ কেটেছি। কি গো, কেমন হলো সব? আরে চমৎকার, অতি চমৎকার, যাকে বলে একেবারে ওই মধুর এনো সমাপয়। আচ্ছা, ফেয়ারওয়েলে অনেক লোক হয়েছিল? অনেক লোক মানে কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী, সব শিক্ষক শিক্ষিকা, কেরানি, দারোয়ান, চাপরাশি, ওই আর কি যেন, হ্যাঁ, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা। হ্যাঁ হ্যাঁ, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা, হ্যাঁ, ওরা এসেছিল তোমার ফেয়ারওয়েলে? কেন নয়, কেন আসবে না? হ্যাঁ, কলেজের প্রাণের সঙ্গী ওরা আমার। তাছাড়া আমি সাহিত্যের অধ্যাপক। বাংলা সাহিত্যে কত সার্থক ফেরিওয়ালা চরিত্র আছে তা তুমি জানো। বেশ বেশ, থামাও তো, তোমার বক্তৃতা কেমন হলো তা বলো। হ্যাঁ, সে এক মজার কাণ্ড, বুঝেছো? দুদিন ধরে এত খাটাখাটনি করে বক্তৃতাটা তৈরি করলাম। রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার ঘেটে বিস্তর কোটেশন দিলাম, কিন্তু ডায়াসে উঠে মনেই করতে পারলাম না বক্তৃতার কাগজটা আমি কোথায় রেখেছি। সে কি, বাড়ি থেকে বেরোবার সময় মনে করিয়ে দিলাম না? ওটা তোমার পাঞ্জাবির বুক পকেটে আছে। হ্যাঁ, এই দেখো দেখি। কিন্তু কি করব, আমি যে তখন ভুলে গেছিলাম, কিছুতেই মনে করতে পারলাম না। সে যা হোক, বুঝলে, আমি কিন্তু চমৎকার ম্যানেজ করে নিয়েছি। কিরকম? মানে শ্রোতাদের বললাম যে দেখুন, বক্তৃতা একটা আমি তৈরি করেছিলাম বটে, কিন্তু সেটায় অনেক গুরুগম্ভীর আর করুণ সব কথাবার্তা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বক্তৃতার কাগজটা আজ সকালে পুরনো কবরের কাগজের সাথে আমার স্ত্রী বিক্রি করে দিয়েছে। সে কি, আমার ঘাড়ে দোষ চাপালে? কি মুশকিল, তুমি রাগ করছো কেন? আচ্ছা, তুমি আমার স্ত্রী না, বিপদ একটু শেয়ার করবে না? কথাটা শুনে না সবাই খুশি হলো। তারপর তাদের আমি গোটা পাঁচেক শিবরাম চক্রবর্তীর হাসির গল্প শোনালাম। হাসির গল্প ফেয়ারওয়েলে? ওমা, কেন, ক্ষতিটা কি? আর ওরা তো সেই গল্প শুনে একবারে হেসে গড়াগড়ি দিতে লাগলো। আমিও বলেই যাচ্ছি একটার পর একটা গপ্প। ঘন্টা না বাজলে তো আমার থামার অভ্যেস নেই। প্রিন্সিপাল সাহেব কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, বুঝেই একেবারে মকবুলকে ডেকে ইশারা করলেন ঘন্টা বাজিয়ে দিতে। ব্যাস, মকবুল দেরি না করে ঘন্টা বাজিয়ে দিল। কি করবো, আমিও থামলাম। ছি 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 ছি, এই কাণ্ড করে এসেছো তুমি ফেয়ারওয়েলে? এতদিন লোকে তোমাকে আধ পাগল জানতো, বুঝলে? আধ পাগল, এখন থেকে পুরো পাগল বলবে, পুরো পাগল। কি যে বলো তুমি, যাতা। এই দেখো কত কি উপহার দিয়েছো ওরা আমাকে। এটা দেখো, একটা চমৎকার পাঞ্জাবি দিয়েছে মেয়েরা, রাজশাহী সিল্ক, হাতে কাজ করা। আজ কোথায় রাখলাম ওটা? প্যাকেটটা তো এখানেই ছিল। গেল এখন নেই। হ্যাঁ, কি আশ্চর্য, বলতে পারো ওটা কোথায় গেল? হ্যাঁ পারি। পারো? বলো তো, বলো বলো বলো। ওটা তোমার শরীরে ঝুলছে। হ্যাঁ, কি কাণ্ড দেখো তো। হ্যাঁ, আরে ওরা যে আমাকে জোর করে পরিয়ে দিয়েছে না, আমার একেবারে মনেই নেই। এই দেখো, এই যে মুস্তফা আলী রচনা বলি এই সেটটা ওরা দিয়েছে। হ্যাঁ, আর আর এটা, এই কাগজের প্যাকেটটা, এটা কারা দিল? এটা, হ্যাঁ, এটা সব শিক্ষকদের পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেব দিয়েছেন। জানো তো, চিত্রা কাব্যের উপরে লেখা আমার প্রবন্ধটা নাম করেছিল খুব। হ্যাঁ, ওরা ওটা বাঁধিয়ে উপহার দিয়েছে আমাকে। কাব্যের নোট উপহার? কেন, তাদের ক্ষতিটা কি হয় শুনি? কই কই দেখি তো। দেখো দেখো, সব ভালো করে দেখো। এইটা হচ্ছে গল্পগুচ্ছ, আর এই যে নকশি কাঁথার মাঠ, আর এই ঢাউস বইটা দেখছো না? এই কি ব্যাপার, তুমি মিটমিট করে হাসছো যে? হাসছি কাব্যের নোট দেখে। কিন্তু চিত্রা কাব্যে তো হাসির কিছু নেই, আমি তো তেমন কোনো ব্যাখ্যা ওখানে। তুমি নিজেই দেখো না নোটের নমুনা। দেখি দেখি দেখি, দেখো। এ কি নোট কোথায়? এ তো দেখছি দলিল।
হ্যাঁ, জমির দলিল। তোমাদের শিক্ষকদের সমবায় সমিতি সব শিক্ষকদের জন্য 1.5 কাঠা করে জমি বরাদ্দ করেছে। জানি জানি, কিন্তু আমি তো ওদের বলেছি আমি জমি চাই না, আমার নিজের তো বাড়ি আছে একটা। সোজাসুজি দিলে তুমি নেবে না, তাই ওরা এভাবে দিয়েছেন। সেই সাথে চিঠিও দিয়েছে একটা আমাকে। তোমাকে? হুম তোমাকে চিঠি দিয়েছে? হুম কেন? যাতে তোমাকে বুঝিয়ে বলি সেজন্যে। হ্যাঁ, হ্যাঁ। তা তুমি তো আমাকে কিছুই বোঝাচ্ছ না। না, বোঝাচ্ছি না। কেন বোঝাচ্ছ না? কারণ তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। বিষয় বুদ্ধি বলে কোনো জিনিস তোমার মগজে নেই। কে বললো আমার বিষয় বুদ্ধি নেই? হ্যাঁ, তুমি কি মনে করো 1.5 কাঠা জমির মূল্য আমি জানি না? বোঝো, জানো। আলবৎ জানি। আমি আমি মনে মনে স্থির করে ফেলেছি এই জমিতে কি করা হবে। কখন ঠিক করলে? এখনই, এই মুহূর্তে। হ্যাঁ, পাকা বিষয় বুদ্ধি যাদের আছে তাদের মৌকা বুঝতে দেরি হয় না। তা বলো বলো, কি করবে ওই জমি দিয়ে? সে আমি এক্ষুনি ফাঁস করছি না। যা প্ল্যান আমি করেছি তা যদি সফল হয় তাহলে তুমি তোমার ওই বিজ্ঞানী পুত্রের পর্যন্ত তাক লেগে যাবে। ও, বিজ্ঞানীদের কখনো তাক লেগে যায় না বাবা। এসছে। অবাক না হওয়া, বিচার বুদ্ধি হারিয়ে না ফেলাই হচ্ছে বিজ্ঞানীদের প্রধান গুণ। না, এখন বাপ বেটায় বসে বসে সারা সন্ধে আবল তাবল বকো। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি। ও, আজ বড্ড খাটুনি গেছে মা অফিসে। শরীর যে কত ক্যালোরি লস করেছে কে জানে। তোরা বস, আমি ব্যবস্থা করছি। খোকা, আচ্ছা, সবসময় এরকম বিজ্ঞানের ভাষায় কথা বলিস কেন বলতো? হ্যাঁ, প্রাণ খুলে গান গেয়ে মনের আনন্দে মাঝে মাঝে কথা বলতে পারিস না? তাহলেও তো সেটা বিজ্ঞানেরই ভাষা হবে বাবা। তুমি জেনে সুখী হবে, এই জগতে সবই বিজ্ঞানের নিয়মের অধীন। সে তোমার ওই শেষের কবিতাই হোক, চিতল মাছের কোপ্তাই হোক, হ্যাঁ। আর মঙ্গল গ্রহের ওই পাথরকুচিই হোক, সব বিজ্ঞানের অধীন? সব বাবা, সব। এই ধরো তোমার প্রিয় বিষয় চুটকি। হ্যাঁ, এখন চুটকি বলতে আর শুনতে তুমি তো দারুণ ভালোবাসো, তাই না? হ্যাঁ, কিন্তু আমি কেন, সবাই ভালোবাসে। হ্যাঁ, কিন্তু তুমি আজ পর্যন্ত এমন একজন লোককে দেখেছো যে নিজে চুটকি বানিয়েছে? না না না, ঠিক তা দেখিনি তো। মানে ওই চুটকি বলার সময় সবাই বলে কাল ভালো একটা চুটকি শুনলাম, অথবা এক পত্রিকায় পড়েছি, এরকম আর কি। এক্স্যাক্টলি, সবাই কোথাও পড়েছে বা শুনেছে, কেউ নিজে তৈরি করেনি। তাহলে চুটকিগুলো আসছে কোত্থেকে ভেবেছো কখনো? না, এ নিয়ে আবার ভাবাভাবির কি আছে? আছে আছে, বিজ্ঞানীরা তো ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দিতে পারে না। এ নিয়ে তারা গভীর চিন্তা ভাবনা করছেন। তা সে যাকে, আমি আজ রিটায়ার করলাম শুনেছিস তো। এখন থেকে তুই হলে গিয়ে এই পরিবারের কর্তা। ওসব কর্তা টর্তা আমি হতে পারবো না। এতদিন যেমন চলেছে তেমনি চলবে। মা সব দিক ম্যানেজ করবে, কেবল তুমি ঝামেলা ফামেলা একটু কম করো, তাহলেই চলবে। তা না হয় হলো, কিন্তু তোর নিজের কাজকর্ম নিয়ে কিছু ভাবছিস? কম্পিউটার সায়েন্সে এখানে আর কতটুকুই বা সুযোগ। তবে যে ফার্মে আছি তার ডিরেক্টররা ভালো, দেখি কতদূর কি হয়। হ্যাঁ, রিসার্চের সুবিধা কিছু না পেলে আবার বিদেশেই চলে যেতে হবে। হ্যাঁ, বলিস কি রে? এই তো ডক্টরেট করে এলি, আবার সব ছেড়ে চলে তুই? হ্যাঁ, যাবো বললেই কি যাওয়া যায়? সে যা হোক, তুমি যেন আবার পুত্র বিরহের পদ্য লিখতে বসো না। তুতুল, তুই যে আজ ইউনিভার্সিটিতে গেলি না? গেলাম না। কিন্তু শুধু শুধু ইউনিভার্সিটিতে না যাওয়াটা কি ভালো মা? মোটেই ভালো না, খুব খারাপ। তাহলে নিশ্চয়ই অসুখ করেছে। হ্যাঁ, মুখটা তো শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। বাবা, হ্যাঁ। আজ তুমি এত সংসারী হয়ে উঠছো যে আমার লেখাপড়া, আমার শরীর, সব দিকে তোমার এত নজর। তার মানে তুই বলতে চাস আমার এমনিতে কোনো দায়িত্ব জ্ঞান নেই? আছে বাবা। নেই? তুমি কি জানো এ মাসে আমাদের সংসারটা কিভাবে চলছে? মানে হচ্ছে গত 5 দিন ধরে আমার হাতে একটি টাকাও নেই। সে কি, টাকা নেই মানে বাজার বন্ধ, খাওয়া বন্ধ? না 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 না, আসল ব্যাপার হলো কি, ওই তোর প্রফেসর চাচা তো আমাকে ছাড়ছেন না। ও রোজ এত কিছু জোর করে খাওয়াচ্ছেন যে আমার আর খিদেই থাকে না। কিন্তু এ তো ভালো কথা নয়। বাবা শোনো। না 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 না, একটা কিছু ব্যবস্থা। হ্যাঁ, মনে পড়েছে। শোন মা,
আমার ব্যাগে এক প্যাকেট তিলের খাজা আছে, পরশু পার্কে কিনেছিলাম। তাই না হয়? বাবা কথা শোনো আমার, খাওয়া নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না। কিন্তু বলো তো, এভাবে আর কতদিন চলবে? তুমি কি কোনোদিন কিছু করবে না বাবা? তার মানে তুই বলতে চাস আমি কিছু করি না, কেবল হতচ্ছাড়ার মতো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই? বাবা বাবা শোনো, রাগ করো না। তুমি খুব প্রতিভাবান, তা কে না জানে বলো, সবাই তো জানে। কিন্তু প্রতিভাটা তো কাজে লাগাতে হবে নাকি? একখানা উপন্যাসের 5 পাতা, একটা নাটকের 8খানা, এরকম লিখে ফেলে রাখলে কি কিছু হবে তোমার? কিচ্ছু হবে না। সিনেমার চিত্রনাট্য লেখার সুযোগটা পেলে তা তো করলে না। কি করে করবো জানিস? কিরকম আবদার তাদের? আবদার? আবদার নয়, দিব্যি সুস্থ তরতাজা একটা লোক হচ্ছে নায়িকার বাবা, সিনেমার ডিরেক্টর বলে কিনা ফট করে লোকটার যক্ষা বাঁধিয়ে মেরে ফেলতে হবে। আর অমনি তুমি চটে গেলে? চটবো না, আমি বললাম তার চেয়ে তুমি নিজে ভিলেন সেজে লোকটার ঘাড় মোটকে রক্ত খাওগে, যাও। ব্যাস গেল কাজটা। কিন্তু আয় রোজগার ছাড়া আমরা দুটো মানুষ কি করে চলবো বাবা? তাও তো নিচের ওরা দয়া করে আমাদের থাকতে দিয়েছেন বলে। দয়া করে? কে বলেছে দয়া করে? তুই জানিস না প্রফেসর সাহেবের সাথে চুক্তি আছে আমার, যাকে বলে এগ্রিমেন্ট। সেখানে লেখা আছে আমার মহাকাব্য রচনা যতদিন শেষ না হয় ততদিন বাড়ি ভাড়া বকেয়া জমতে থাকবে। হ্যাঁ, 14 বছর আগের কথা বাবা। আরে তাতে কি? মহাকাব্য কি তোদের আন্তনগর রেলগাড়ি নাকি যে চোখ বুঝলাম আর উড়ে এসে পড়লো? 14 বছর কেন, 4, 14, 56 বছর কেটে যেতে পারে একটা সফল মহাকাব্যের সাধনায়, বুঝলি? চাচা আসবো? এই যে এসো তুমি। আচ্ছা, এসব কি শুনছি বলো তো? কি শুনছেন চাচা? তুমি আর তোমার বাবা নাকি বলে বেড়াচ্ছ যে দয়া করে তোমরা আমাদের থাকতে দিচ্ছ, আমরা তোমাদের আশ্রিত এবং... বাবা হ্যাঁ? কি যা তা বলছো? না না না, এর একটা মীমাংসা হওয়া দরকার। লোকে আপনাকে মিথ্যে বলেছে চাচা। আরে লোকে কি বলেছে? লোকে তো কিছু বলেনি, বলেছে তুতুল। কি বলছো বাবা? আমি আবার কখন? ঠিক আছে, তুতুলকে আমি বকে দেব। আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। নিচে বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। তুই ডাকলেই তো আর আমি সুরসুর করে হাজির হতে পারি না। আমার নিজের কাজ আছে, ফ্যামিলি আছে, দায়িত্ব আছে। তুমি আজ কি শুরু করেছো বলো তো বাবা? হ্যাঁ? চাচা ডাকছেন, যাও শুনে এসো গে, যাও। সে কি করে হয়? তুই 2 দিন ধরে কিছু খাসনি। 2 দিন ধরে? তবে আর বলছি কি, কি করা যায় বলো তো? হাতে একটি টাকাও নেই। ও বানিয়ে বলেছে আপনাকে? কাল রাতে গাপুস গুপুস করে এক গাদা ভাত খেয়েছে আমাদের ওখানে। ভালো, কখনো লজ্জা করবি না তুতুল, খিদে পেলেই নিচে চলে যাবি। ওরা আমাদের আপনার লোক, লজ্জার কি আছে? কিছু নেই, এখন তুমি যাও তো, চাচার সাথে দেখা করে এসো। হ্যাঁ, যাচ্ছি। যাও। এই কান ধর। কেন? ফের মুখে মুখে কথা, কান ধর বলছি। হ্যাঁ, এবারে বল, ডেপোমিটা এত বেশি করছিস কেন? কিসের ডেপোমি? মাকে খবরটা দেব? কিন্তু আজাদ ভাই, এভাবেই কি আমাদের চলবে? বাবা আর আমি কি চিরকাল তোমাদের আশ্রিত হয়ে থাকবো? বোটানি ছেড়ে বাংলায় ভর্তি হয়েছিস নাকি? অত করুণ রসের ডায়লগ আমাকে শোনাবি না। এবার কান ছাড়। এই চোখটা বন্ধ কর তো। আবার চোখ বন্ধ? আচ্ছা, এই করছি বাবা। এই নাও, করলাম। হ্যাঁ, এবার 1, 2, 3। এবারে চোখ খোল। এ কি টাঙ্গাইল শাড়ি? শাড়ি কেন বলো তো? নিশান বানিয়ে ওড়াবার জন্যে। স্টুপিড কোথাকার, শাড়ি দিয়ে কি হয় জানো না তুমি? তা জানি, কিন্তু হঠাৎ। আজ মাসের কত তারিখ? ও, জন্মদিন। ফের করুণ রসের ডায়লগ দিবি তো 2 কেজি ওজনের একটা চর মারবো। যা, এক ধরে শাড়িটা গায়ে জড়িয়ে আয়। এবারে তুমি কান ধরো। কেন? আমি কোন দুঃখে? তাহলে আমি শাড়ি পরবো না। ধরো কান ধরো বলছি, ধরো। আচ্ছা, একবারে বিশুদ্ধ ব্ল্যাকমেইল। আচ্ছা, এই ধরছি। হলো তো? যা 5 মিনিটের মধ্যে শাড়িটা পরে আয়, দেখি কেমন মানায় তোকে। আচ্ছা, তুমি 2 মিনিট বসো, আমি আসছি। আসবো ভাইজান? হ্যাঁ, আরে এসো নিজামি, এসো, তোমার জন্য অপেক্ষা। আরে আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে মার্চ মাসের বিদ্যুৎ আর পানির বিলের ফটোকপিগুলো দিন। হ্যাঁ, আচ্ছা, সে হবে, এ নিয়ে আপনাকে এত ব্যস্ত হতে হবে না। না, বলছেন কি ভাবি?
75-এর জানুয়ারি থেকে প্রতি মাসের বিদ্যুৎ, গ্যাস আর ওয়াসার বিলের ফটোকপি রেখেছি। হ্যাঁ হ্যাঁ, বকেয়া ভাড়া যখন শোধ করব তখন বিলগুলো তো দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। তোমার মহাকাব্য কেমন এগুচ্ছে? কি করে এগুবে বলুন? জলোচ্ছ্বাস পর্বটা লেখার জন্যে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু ঘরে অশান্তি। সে কি, আপনার ঘরে আবার অশান্তি করলো কে? আর কে? নিজের কন্যা আদরিনী তুতুল। আজ দুপুরে সে আমাকে হতচ্ছাড়া, বেকার, অপদার্থ, অযোগ্য পিতা এসব কঠিন গালাগাল দিলে। হ্যাঁ, কেন বলো তো, কেন বলো তো? আজ তার মেজাজ খারাপ ছিল, আবার মেজাজ খারাপ হবার কারণও ছিল। এমন কি কারণ শুনি যে বাবাকে ওরকম বিশ্রী কথা বলবে সে? কারণটা হচ্ছে কি যেন, হ্যাঁ মনে পড়েছে, দুদিন ধরে আমাদের সংসারে একটি টাকাও নেই। সে কি, আমাকে তো কেউ কিছু... না না না, চিন্তিত হবার কিছু নেই ভাবি। কথাটা আসলে মিথ্যে। আজাদ নিজে দেখেছে কাল রাতে আপনাদের এখানে এই 8 কেজি চালের ভাত খেয়েছে তুতুল। কিন্তু আমি তো মেয়েটাকে 3 দিন ধরে দেখিনি। তুমি কিছু বুঝতে পারছো? তোমাদের আর কিছু বুঝে কাজ নেই, যা করছো তাই করো, ওদিকটা আমি দেখছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। বুঝলে নিজামি, হ্যাঁ বিশেষ একটা পরামর্শের জন্য তোমাকে আমি ডেকেছি। বলুন। ব্যাপারটা হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে কি... হায় আল্লাহ, এরই মধ্যে ভুলে গেলে? তুমি রিটায়ার করেছো? ও হ্যাঁ, মনে পড়েছে। থ্যাংক ইউ। নিজামি, হুম, মানে পরশুদিন হ্যাঁ আমি হ্যাঁ। রিটায়ার করলাম। আরে সে তো গতকাল বলেছিলেন, মহা ধুমধামে ফেয়ারওয়েল হয়ে গেল। হ্যাঁ, বক্তৃতা আমি কি বললাম জানো? সুকুমার রায়ের ছড়া শোনালেন। ইস, বড্ড ভুল হয়ে গেছে তো। শিবরামের গল্পের সাথে দুটো সুকুমার রায়ের ছড়া শোনালে কি যে হতো। আচ্ছা, ফেয়ারওয়েলের বক্তৃতা নিয়ে আলাপ করার জন্য তুমি কি নিজামী সাহেবকে ডেকেছো? অবশ্যই, তা নয় তো কি। হ্যাঁ, হ্যাঁ, তুমি ওকে ডেকেছো ওই 1.5 কাঠা জমি নিয়ে আলাপ করার জন্য? কোন 1.5 কাঠা? আরে ও হ্যাঁ, মনে পড়ছে। আর বলতে হবে না তোমাকে। শোনো নিজামি, হ্যাঁ। খুব সিরিয়াস ব্যাপার। কি ব্যাপার বলুন? মানে 1.5 কাঠা জমি দিয়েছে ওরা আমাকে। আচ্ছা। জমিতে তো আমার আর কোনো দরকার নেই, কারণ আমার এই একখানা বাড়ি আছে, দোতলা ভাড়া দিয়েছি। হ্যাঁ, বকেয়া চুক্তি অনুযায়ী ওই মহাকাব্য রচনা শেষ হলে ভাড়া পাবেন। সে যা হোক, তবু তো ভাড়া দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ? ছেলে মোটা বেতন পাচ্ছে, আমার তো জমিতে কোনো দরকার নেই। আরে তুলো চাষ করতে পারেন, লাভজনক ব্যবসা। না, সেসব আমি ভাবছি না। ভাবছেন না? তাহলে এই সৎ কাজে দান করুন। আমার পরামর্শ হচ্ছে জায়গাটাকে শিল্পীদের কবরস্থান হিসেবে দান করুন। এই আগামী 1 বৈশাখের আগেই না খেতে পেয়ে ওই মারা যাওয়া কবি, গায়ক আর ওই অভিনেতা, চিত্রকরের জায়গাটা একেবারে ভরাট হয়ে যাবে। এ কি সব অলক্ষণে কথা যে বলেন হ্যাঁ? আপনি? ও, তাছাড়া জায়গাটায় কি হবে তা আমি ভেবে ফেলেছি। শোনা যাক, আপনার পরিকল্পনাটা কি? ওখানে একটা বিজ্ঞান গবেষণাগার তৈরি করবো আমি। হ্যাঁ, হ্যাঁ, বলেন কি? তা কি নিয়ে গবেষণা করবেন আপনি? বুঝতে ভুল করছে। গবেষণা আমি করব কেন? হ্যাঁ, গবেষণা করবে সচ্চা বিজ্ঞানীরাই। আমি কেবল বাড়িটা তুলে দেবো। সোজা কথায় আপনার ভাই সাহেব ওই জমিটায় একটা বাড়ি বানিয়ে আজাদ যে ফার্মে চাকরি করে তাদের দান করতে চান। Correct. হ্যাঁ, শর্ত হচ্ছে এই বাড়িটাকে ওরা কম্পিউটার বিষয়ক গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, আরো শর্ত থাকবে। এই গবেষণা এমন বিষয়ে হতে হবে যাতে তা এদেশের মানুষের কাজে আসে। অতি প্রয়োজনীয় শর্ত। বাংলাদেশে বসে শিম্পাঞ্জির ছবি আঁকা বিষয়ে গবেষণা করা অর্থহীন। হ্যাঁ, তা এখন বলো দেখি কিভাবে কি করা যায়। বাড়ি বানাতে হবে, তা আবার যে সে বাড়ি নয়। হ্যাঁ, যাকে বলে কিনা বৈজ্ঞানিক গবেষণাগার। ভালো একটা ডিজাইন হওয়া দরকার, এবং সেই সাথে প্রচুর টাকাও দরকার। বড্ড লজ্জায় ফেললেন ভাবি। এমন সময় ধার চাইছেন যখন হাতে কিচ্ছু নেই। ধ্যাত্তেরি, তোমার কাছে টাকা কে চেয়েছে? হ্যাঁ, তুমি ও। কি যে বলো নিজামি, তার কোনো ঠিক নেই। তোমার কাছে টাকা আমি চেয়েছি? না না, আমরা চাইছি একটা প্রফেশনাল অ্যাডভাইস। ও। মানে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা কাজটা দিতে চাই যে বা যারা বাড়ি তৈরির পুরো দায়িত্বটা নেবে। ও যেমন লোনের ব্যবস্থা করবে, হ্যাঁ। ডিজাইন করবে বাহ। এবং বাড়ি তৈরির দেখাশোনাও করবে, ঠিক তাই। এসব আর কি। হ্যাঁ, হ্যাঁ। বাহ বাহ বাহ। দেখো
আমার একটা কথা ছিল। বলো। তুমি তো আমার কথা কানই দিচ্ছ না, কি বলবো, কাকে বলবো? পুরো ব্যাপারটা আজাদের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো হতো। নো নেভার। আমার ছেলে কম্পিউটার বিজ্ঞানী হতে পারে, কিন্তু এসব বিষয়ে তার কোনো ধারণা নেই। সে অহেতুক ঝামেলা সৃষ্টি করবে। আমি এ ব্যাপারে আপনার সাথে একমত। গুড। বুঝলেন ভাইজান, হ্যাঁ। তাছাড়া আমরা ওর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করতে পারি। Very good. বাড়ি তৈরি হচ্ছে দেখবে সে, কিন্তু জানবে না কেন তৈরি হচ্ছে। হ্যাঁ। যখন সব কাজ শেষ হবে তখন আনুষ্ঠানিকভাবে তাকে জানাবো আমরা। কি কাণ্ডটাই না হবে তখন। থ্যাংক ইউ। ঠিক তাই হবে, ঠিক তাই হবে। একেবারে আমার মনের কথাটা তুমি বলে ফেলেছো। তাহলে কিভাবে শুরু করব আমরা? খুব সোজা ব্যাপার। কাগজে বিজ্ঞাপন দিতে হবে, অট্টালিকা নির্মাণের যাবতীয় দায়িত্ব গ্রহণের জন্য ঠিকাদার আবশ্যক। চমৎকার, কালই বিজ্ঞাপন দিয়ে দাও। নিজামী সাহেব, এই টাকাটা রাখুন। বিজ্ঞাপনের জন্য খরচ আছে তো? তা আছে, এই তাই বলে এই 1000 টাকা? আহা, রাখুন না, পরে আরো কত খরচ আছে না? না, তা বটে, তা বটে। তাহলে সে কথাই রইল, কালই বিজ্ঞাপন যাচ্ছে পত্রিকায়। ব্যাস ব্যাস। চাচি, ডেকেছো আমাকে? আরে কি হলো, কথা বলছো না কেন? আমি খুব রাগ করেছি তোর উপর। কেন চাচি? তুতুল, প্রথম যখন তোর বাবার সাথে এ বাড়িতে এসেছিলি তখনকার কথা তোর মনে আছে? বারে, মনে থাকবে না কেন? 5 বছর বয়স থেকে আমি মুখে তুলে খাইয়েছি, আমার বিছানায় ঘুম পাড়িয়েছি, আর এখন তুই বড় হয়ে আমাকে কষ্ট দিতে শুরু করেছিস। ও বাবা, আমি আবার কি করলাম? আবার বলে কি না আমি আবার কি করলাম? তুতুল, তোর বাবা আর আজাদের বাবা এবারের দুটো বয়স্ক শিশু, ওদের উপর রাগ করতে নেই মা। আচ্ছা, তুমি বলো কত সহ্য করা যায়? এই দেখো, কাল কোথায় যেন বিয়ের পদ্য লিখে বাবা 50 টাকা পেয়েছে, তাই পাঠিয়ে দিয়েছে তোমাকে দেবার জন্যে। কেন বলতো? এটা নাকি 1978 সালের এপ্রিল মাসের বিদ্যুৎ বিল। দে দে দে, বেঁধে দে আমার আঁচলে। ও মা, নতুন শাড়ি পরেছিস যে, কে দিল? বাবা? বাবা শাড়ি কেনার টাকা পাবে কোথায়? আজাদ ভাই দিয়েছে। ও তাই, হঠাৎ যে? কাল আমার জন্মদিন ছিল যে। বাবা, ছেলে আমার নিজের জন্ম তারিখ ভুলে যায়, কিন্তু তোরটা ভুলে না। চাচি, আচ্ছা আচ্ছা, আর বলবো না। এখন বল দেখি, ক্লাসে যাচ্ছিস না কেন? কাল থেকে যাব। সত্যি? বললাম তো বাবা, কাল থেকে যাব। চল আমার সঙ্গে চল, কটা ফুল পিঠে বানাবো, আমাকে সাহায্য করবি। আয়। আচ্ছা চলো। কাকে চাই? রহমান সাহেব আছেন কি? জি, আমি একজন রহমান। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি। ও, আসুন আসুন, বসুন বসুন। ঠিক আছে। তা স্যাম্পল নিয়ে এসেছেন কি? স্যাম্পল? ঠিক। হ্যাঁ, স্যাম্পল সাথে করে আনার জন্য বলা হয়েছে বিজ্ঞাপনে। ও ও, তা আমাকে স্যাম্পল বলতে পারেন। আপনাকে? মানে আপনি নিজেই? কেন নয়? না মানে আপনাকে ঠিক সেকেন্ড হ্যান্ড মাইক্রো কম্পিউটার বলে মনে হচ্ছে না আমার। সেকেন্ড হ্যান্ড মাইক্রো কম্পিউটার? হ্যাঁ, একটা কম্পিউটার কিনতে চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম আমি কাগজে। কি বলছেন আপনি? আমি তো এসেছি এই এই বিজ্ঞাপন দেখে। যে কই দেখুন। দেখি দেখি। এই যে। কি আশ্চর্য, বাবাই বিজ্ঞাপন দিয়েছেন? বাবা মানে? বাবা হচ্ছেন রহমান সিনিয়র, জনাব শফিকুর রহমান, আর আমি হচ্ছি রহমান জুনিয়র, আজাদুর আচ্ছা। রহমান। বোঝাই যাচ্ছে পিতা পুত্র একই দিনে পত্রিকায় দুটো আলাদা বিজ্ঞাপন দিয়েছি। জি জি। কিন্তু বাবা এরকম একটা বিজ্ঞাপন দিতে গেলেন কেন? আজাদ, এই যে আজাদ, ইনি কে? বাবা, তুমি কাগজের ঠিকাদার চেয়ে বিজ্ঞাপন দিয়েছো নাকি? দিতে পারি, তাতে তোমার কি? ইনি এসেছেন ওই বিজ্ঞাপনের সূত্র ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? তুমি অট্টালিকা বানাচ্ছ নাকি বাবা? কেন, আমি অট্টালিকা বানাতে পারি না? না মানে বলছিলাম, জমি আছে তোমার? কলেজের কোঅপারেটিভ থেকে জমি পেয়েছি। টাকা? টাকা কোথায় পাবে? এ নিয়ে কোনো আলোচনা তোমার সঙ্গে নয়। ব্যাপারটা
আমি দেখি কি করতে পারি। বেশ, আমি তাহলে কেটে পড়ি। ও, আপনি ঠিকাদার না হয়ে কম্পিউটার হলে আলাপ করা যেত। আচ্ছা, আসি তাহলে। এই যে, আপনি বসুন 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 এখানে। হ্যাঁ, জি আমার ছেলের কথায় কান দেবেন না। ঠিক আছে। ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, সেই সাথে জি মাথায় কিঞ্চিত শীত আছে। আসবো কি ভাইজান? এসো এসো নিজামি, এসো এসো, ভালো সময় এসছো তুমি। আমাদের বিজ্ঞাপনের সাড়া এসেছে। হ্যাঁ, কই গো, তুমি কোথায় গেলে? এদিকে এসো না। কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন? আরে কাছে এসো, কাছে এসো। এই দেখো, ইনি এসেছেন বিজ্ঞাপনের ডাকে সাড়া দিয়ে। হ্যাঁ, আপনি আপনি নিজে? আপনি কি কোনো ফার্মের প্রতিনিধি হিসেবে এসেছেন? না, আমি নিজে এসেছি। হ্যাঁ, নিজেই? অন ইউর ওন? বলছি, সব খুলে বলছি। বলুন। তার আগে একটা কথা, আপনারা আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনিটা কানে বড় বাচ্চে, তুমি করে বললেই ভালো হয়। চমৎকার, ব্রিলিয়েন্ট কথা। আমার নাম লুবনা ইয়াসমিন। লুবনা এই ইয়াসমিন। বছর আর্কিটেকচারে গ্রাজুয়েশন করেছি। হ্যাঁ? এই এই হচ্ছে আমার কাগজপত্র, এই যে। গুড। তুমি নিজেই পুরো কাজের দায়িত্ব নিতে চাও? জি, আমি ভেবেছি চাকরি করব না, নিজে এমপ্লয়ার আমি নিজে হব। বাহ। পুঁজি অবশ্য নেই আমার, তবে বিশ্বাস আছে কাজের মাঝ দিয়ে আমার যোগ্যতা আমি প্রমাণ করতে পারবো। আর হ্যাঁ, আপনাদের প্রজেক্টটা শুনলে বলতে পারবো কাজটা আমার পক্ষে সম্ভব কিনা। তোমার কথার মাঝে এমন একটা আত্মবিশ্বাসের ভাব আছে না, যা সচরাচর কোথাও দেখা যায় না মা। আমার মনে হচ্ছে তুমি সেই যাকে আমরা খুঁজছি। গোড়া থেকে পুরো ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। বলুন। আমরা চাইছি 1.5 কাঠা জমির উপর। বুঝতে পেরেছি। পেরেছে তো? হ্যাঁ, এখন বলো দেখি ব্যাপারটা সম্ভব কি না। প্রথম কথাই হচ্ছে লোন জোগাড় করতে হবে। দরকার হবে এর জন্য প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। 10 থেকে বকেয়া 12 লাখ। বাড়ি ভাড়া বাবদ আজ অবধি আপনার পাওনা 2,52,000 টাকা। এই তুমি থামবে একটু? হ্যাঁ, ধরুন লোন জোগাড় হলো, বাড়িটাও হলো, আপনি বাড়িটা কম্পিউটার ফার্মকে দান করে দিলেন, তারপর লোনের টাকা শোধ হবে কিভাবে? তাই তো, তাই তো। তা তুমি কি বলো মা? লোনের টাকাও শোধ করবে কম্পিউটার ফার্ম। তাই? সোজা কথায় প্রতি মাসের কিস্তির টাকাটা ওরা ভাড়ার মতো দিয়ে যাবে। গুড। লোন শোধ শেষ হয়ে গেলে ওরা বাড়িটার মালিক হয়ে যাবে। আহা, ওয়ান্ডারফুল। আচ্ছা আচ্ছা, ওরা রাজি হবে? বাড়ির দরকার থাকলে রাজি না হয়ে যাবে কোথায়? চমৎকার সুযোগ এটা। আর তাহলে তো প্রথমেই ফার্মের ডিরেক্টরদের সঙ্গে আলাপ করে নিতে হবে। জি জি। হ্যাঁ, আলাপ করতে পারো, তবে আজাদ যেন কিছু জানতে না পারে। বলেছি তো আগেই, ওর কাছে আপাতত সবকিছু গোপন রাখতে চাই। বেশ, তো উনি জানবেন না। তোমার নিজের পারিশ্রমিকের কথা কিন্তু কিছুই হলো না। লোনের টাকা থেকে বাড়ি বানাবো আমি, আমার পার্সেন্টেজ ওখান থেকেই কেটে নেব। ওই লেখকদের রয়্যালটির মতন মোট বিক্রির এই 12.5%। আরেকটা ব্যাপার, মানে যদি আপনাদের অসুবিধা না না হয়। না, স্বচ্ছন্দে বলো তুমি কি বলতে চাও। না মানে গত মাসে হল ছেড়ে দিতে হয়েছে আমার, এক বন্ধুর বাড়িতে আছে আপাতত। হ্যাঁ। ওখান থেকে কাজকর্ম করাটা বেশ কঠিন। আপনাদের এখানে পেইং গেস্ট হিসেবে মানে একটি কামরা হলে আমি শোবার জায়গা আর অফিসের কাজ চালিয়ে নিতে পারবো। পেইং গেস্ট? এ বাড়িতে পেইং গেস্ট? আপনি থামুন তো। হ্যাঁ, আমি বলছি, শোনো মা, মেয়ে হয়ে তুমি স্বাধীনভাবে রোজগারে নেমেছো, তোমার ব্যক্তিত্বের আমি প্রশংসা করি। আর আমাদের গেস্ট রুমটা খালি পড়ে আছে। ঠিক ঠিক। হ্যাঁ, তুমি চলে এসো। পেইং গেস্ট হিসেবে থাকতে চাও? বেশ তো, ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে একটা শুভ কাজ শুরু হতে যাচ্ছে। একটু মিষ্টি মুখ। আমি যাচ্ছি ভাইজান। আজ ইফতারের জন্য ভালো গুড়ের সন্দেশ আর নিমকির ব্যবস্থা করতে হয়। তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো। গান শুনছিলেন? কে? ও, আপনি? বসুন। হ্যাঁ, গান শুনছিলাম চুরি করে। দোতলায় নিজামী সাহেবের মেয়ে গাইছিল। ভালোই গায় মেয়েটি, কি বলেন? তা ঠিক, কিন্তু আপনার সঙ্গীতে অনুরাগ আছে তা তো জানতাম না।
কিসে আমার অনুরাগ আছে বলে আপনি জেনেছেন? শুনেছি আপনি নাকি কম্পিউটার অন্তপ্রাণ। কম্পিউটারকে ঘিরেই আপনার স্বপ্ন, ভালোবাসা, জীবন সব। ভাষা শুনে মনে হচ্ছে বাবাকে কোট করছেন। কথাটা মিথ্যে বুঝি? মিথ্যে ভাবলে মিথ্যে, সত্যি ভাবলে সত্যি। বাবারা প্রাপ্তবয়স্ক পুত্রদের সম্পর্কে কতটুকু জানেন? আমার কথা ছাড়ুন, আপনাদের কাজকর্ম কেমন এগুচ্ছে বলুন তো। ভালো, বাড়ির ডিজাইনটা অনুমোদিত হয়ে গেছে, লোন পেয়ে যাব শিগগিরই। আপনি দেখাচ্ছেন বটে, মেয়েদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে যাচ্ছে। মেয়েদের সম্পর্কে কেমন ধারণা ছিল আপনার? না না, মেয়েদের ক্ষমতাকে ছোট করে দেখছি না আমি। তবে জানেন তো, আমেরিকায় কম্পিউটার সায়েন্সে দারুণ কাজ করছে মেয়েরা। তবু একটা কিন্তু থেকেই যায়, তাই না? সে থাক। আচ্ছা, বাবা হঠাৎ বাড়ি বানাবার জন্য উঠে পড়ে লাগলেন কেন বলুন তো? আমাকে জিজ্ঞেস করছেন? আমি কি করে জানবো বলুন? ব্যাপার হলো কি জানেন, আমার বাবা যেরকম লোক, বাড়ি বানিয়ে বসে বসে ভাড়া খাবেন এমন প্ল্যান তার মাথায় আসবে না। তাহলে কেন উনি বাড়ি বানাচ্ছেন? কে জানে, হয়তো মহাকাব্য লেখকদের জন্য আশ্রম বানাবেন। ভালোই বলেছেন। আচ্ছা, এমন কি হতে পারে না, এই ধরুন বিজ্ঞান গবেষণাগার হিসাবে দান করবেন বলে বাড়ি বানাচ্ছেন আপনার বাবা? কি যে বলেন আপনি, তা ঠিক নেই। কেন কেন? বাবার বিজ্ঞান সম্পর্কে কোনো আগ্রহই নেই। তাই? আসলে বিজ্ঞান নিয়ে এই দেশে কারো কোনো মাথা ব্যথা নেই। কেন? এই তো কত আশা নিয়ে বিদেশ থেকে ফিরে এলাম, দেশে বসে কাজ করব, তা কিছুই করতে পারছি না। ভাবছি আবার বিদেশেই চলে যাব। না না, সে কি কথা? হুট করে আবার এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন না যেন। কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ আঁতকে উঠলেন কেন? না, সে কিছু না, কিন্তু আপনি একা একা এসব আবার ঠিক করে ফেলবেন না যেন, বাবা মা বড় দুঃখ পাবেন। সে আর বলতে, 3 বছরের জন্য ডক্টরেট পড়তে গিয়েছিলাম, মাসে 4টে করে চিঠি আর 2বার করে টেলিফোন। খুব ভালোবাসেন বলেই ওই শুরু হলো আপনার গান। আপনি মন দিয়ে গান শুনুন, আমি চাই। তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো দুঃখ জাগানি, তোমায় গান শোনাবো। এই যে ভাইজান, আছেন তাহলে? তুমি বুঝি বড় আশায় আশায় ছিলে যে আমি নেই হয়ে গেছি। আরে রসিকতা রাখুন দেখি, বড্ড বিপদ সামনে। বিপদ কিরকম? হ্যাঁ, আবার কোনো ফিল্ম ডিরেক্টরের উপর বক্সিং প্র্যাকটিস করেছো নাকি? আরে আমার মামলা নয় ভাইজান, আজাদ, আমাদের আজাদ হুমকি দিয়ে বেড়াচ্ছে বিদেশে চলে যাবে সে। বলো কি? হ্যাঁ, আমরা ওর জন্য গবেষণাগার বানাচ্ছি আর ও বিদেশ চলে যাবে? আরে গবেষণাগার যে বানাচ্ছি তা তো সে জানে না। ও, তাহলে চলো এখনই জানিয়ে দিই ওকে। আরে লাভ হবে না, যে রোগের যে দাওয়াই। কি দাওয়াই? বিয়ে। বিয়ে? ছেলের আপনার বিয়ের বয়স হয়েছে, হ্যাঁ। এ বয়সে বিয়ে না করলে ছেলের মন উড়ু হবেই। বাবা বাবা বাবা, বেশ পাকা সংসারী লোকের মতো কথা বলেছো তো। তা হুট করে মেয়েটা পাবো কোথায় বলো দেখি? বিয়ের জন্য কোণে লাগবে তো নাকি? সেসব আপনাকে ভাবতে হবে না, একেবারে যোগ্য মেয়ে আছে আমাদের নাকের ডগায়। নাকের ডগায়? কই দেখছি না তো। আরে লুবনা, আর্কিটেক্ট, বুদ্ধিমতী ইস্পাতের মতো ধারালো ব্যক্তিত্ব, আপনার বিজ্ঞানী পুত্রের জন্য আদর্শ জীবন সঙ্গিনী। বলো কি? হ্যাঁ, এত সব ভেবে ফেলেছো তুমি? কেন নয়? কিন্তু ওদের নিজেদের তো একটা মতামত আছে, আমরা চাইলেই তো আর ব্যাপারটা হয়ে যাবে না। তুমি তো জানো আমি সাহিত্যের অধ্যাপক, হৃদয়ের ব্যাপারটা সবচেয়ে বড় আমার কাছে। আমাকেই বা কম ভাবছেন কেন? খিদের আগুনে জ্বলছি সারা জীবন, তবু উদরের চেয়ে এই হৃদয়টাকেই বড় বলে জেনেছি। শুনুন, ওদের পরস্পরের যা ব্যক্তিত্ব তা হলো গিয়ে মেড ফর ইচ আদার, একে অপরকে আকর্ষণ করবেই। আমাদের কাজ হচ্ছে কেবল হৃদয়েতে পথ কেটে দেয়া। হৃদয়েতে পথ? আমার উপরে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকুন। শুধু একটা ব্যাপার, ভাবিকে আপাতত কিছু জানাবেন না। কেন বলো তো? আরে মেয়ে মানুষ তো, এসব ডেলিকেট ব্যাপার ঠিক হ্যান্ডেল করতে পারবে না। আমরা জানাবো তাকে, যথা সময় জানাবো। ফাইনাল টাচটা না হয় তিনিই দেবেন, তবে নট নাও। একটু ভাবতে দাও তো, এই কি রকম হচ্ছে বলো তো? বাড়ি বানাচ্ছি, ছেলে জানবে না। ছেলের বিয়ের আয়োজন হচ্ছে, তার মা জানবে না। হ্যাঁ, এখানেই তো জীবনের সাথে আর্টের পার্থক্য ভাইজান। এত পড়ালেন ছাত্রদের, আর এখন নিজেই বুঝতে পারছেন না জীবনটাকে আর্ট করে তুলতে গেলে খানিকটা নতুন মাত্রা যোগ করতে হয়। যেমন আমরা যোগ করছি রহস্যের মাত্রা। রহস্যের মাত্রা? হ্যাঁ, কেন নয়?
আজ তবে উঠি, জরুরি সব আয়োজন করতে হবে। আশ্চর্য, কি সব বলে গেল! হ্যাঁ, বাবা, ও বাবা, কি হলো? তোমাকে কদিন ধরে খুব উত্তেজিত মনে হচ্ছে। আচ্ছা, কি হয়েছে বলো তো? মহাকাব্য শেষ করে এনেছো বুঝি? হ্যাঁ, মহাকাব্যই বটে, তবে লিখছি না, জীবনে ফলাচ্ছি। কি রকম বলো তো? হৃদয়ের সাথে হৃদয়ের যোগাযোগ ঘটাচ্ছি। কি সাংঘাতিক! তুমি এতগুলো হৃদয় কোথায় পেলে বাবা? আরে ফাজলামি করিস না। আমাদের ব্রিলিয়ান্ট কম্পিউটার সায়েন্টিস্ট আজাদুর রহমানকে চিনিস তো? কি যে বলো তুমি বাবা! আজাদ ভাইকে চিনি না? ছেলেবেলা থেকে একসাথে গুতুত খেলে আসছি, আর তুমি বলছো? আর এখন খেলাটা বন্ধ করো, তার বিয়ের ব্যবস্থা হচ্ছে। আজাদ ভাইয়ের বিয়ে? কার সাথে? আরে তার যোগ্য কটা মেয়ে আছে আমাদের নাকের ডগায় বলতো? নাকের ডগায়? হ্যাঁ, একটি মাত্র। আর্কিটেক্ট লুবনা ইয়াসমিন, ইস্পাতের মতো ধারালো ব্যক্তিত্ব, বুদ্ধিমতী, এনার্জেটিক। আজাদ ভাইয়ের সাথে লুবনাপার বিয়ের কথা হচ্ছে? হ্যাঁ, কথা হচ্ছে মানে? তুই কি মধ্যযুগে বাস করছিস নাকি? হৃদয়ে হৃদয়ে যোগাযোগ হচ্ছে, দুটি মন ক্রমশ কাছাকাছি আসছে, একদিন এক হয়ে যাবে। দেখিস, তুই যেন এর মাঝে একটা ওই নেগেটিভ রিএজেন্ট হিসেবে কাজ করতে শুরু করিস না, বুঝলি? মানে? এখন হচ্ছে ওদের নিভৃতে সময় কাটানোর বেলা, আড়ালে আড়ালে দেয়া নেয়ার পালা। তুই এখন ওই কুতকুত খেলার ওই সাজ সরঞ্জাম নিয়ে ওই আজাদের পিছু ধাওয়া করলে সব মাটি, বুঝলি? সে সে তোমাকে বলতে বলেছে এই কথা? তা বলেনি, তবে আমাদের নিজেদেরই একটা দায়িত্ব জ্ঞানের পরিচয় দেওয়া উচিত। তোমার দায়িত্ব জ্ঞানটা ভালো করে শান দিয়ে রাখো, আমাকে বোঝানোর দরকার নেই। চমৎকার প্ল্যান হয়েছে, কিন্তু যতটুকু উঠেছে মনে হচ্ছে দারুণ একটা বাড়ি হবে। নিজেই খুব টেনশনে আছি, প্রথম কাজে তো। আমার তো মনে হচ্ছে একেবারে গ্র্যান্ড সাকসেস হতে যাচ্ছে ব্যাপারটা। কনগ্রাচুলেশন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে তো শেষ হোক। সুন্দর জায়গা, শহরের শেষ মাথায় বলে কোলাহলটা কম। এরকম জায়গায় একটা রিসার্চ ল্যাব পেলে। পেতেও তো পারেন। হ্যাঁ, পারি। স্বপ্নে থাক, এখন আর স্বপ্ন দেখে লাভ নেই। তুতুলটা এলে পারতো, কোথাও যায় না বুঝলেন, খালি বাড়ি আর ক্লাস। নিয়ে এলেই তো পারতেন। বলেছিলাম তো, এলো না, ঘাড় গজ করে রইলো। আসলে ও রাগ করেছে। কেন রাগ করবে কেন? এই যে আপনি আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, সেজন্যে। যা, সেজন্য তুতুল রাগ করবে কেন? কেন করতে পারে না? না না না, তুতুল হিংসুক নয়। হিংসুক তো বলিনি। তাহলে আপনার সব জানতা কম্পিউটারকে জিজ্ঞেস করবেন। চলুন ওদিকে লেকের ধারে একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। চলুন। কিরে, তুই যে বড্ড চুপচাপ আজকাল, মোটেই গলা শুনতে পাই না যে তোর। কি হলো, কথা বলছিস না যে? কি বলবো? কেন, কথা বলবি। বাবা তো বাড়িতে নেই, তুমি কি বাবাকে খুঁজছো? আমি বাড়িওয়ালা, জানিস না? ভাড়া আদায় করতে এসছি, মারবো এক থাপ্পড়। কায়দা ফুলিয়ে কথা বলা হচ্ছে। শোন, একটা কঠিন সমস্যায় পড়ে গেছি, বুঝলি? কিরে, শুনছিস তো? আমি যে এখন কি করব বুঝতে পারছি না। তোমার কম্পিউটারকে জিজ্ঞেস করো। সে কথাই তো বলছি, মজার একটা সফটওয়্যার এসেছে আমাদের কাজে, নাম হচ্ছে অ্যাডভাইস, মানে উপদেশ। তুমি যদি তোমার সমস্যাগুলো একে জানাও, তবে ও তোমাকে একটা মজার সমাধান দেবে। তো আমি করলাম কি, আমার সব বায়োডাটা জানিয়ে জিজ্ঞেস করলাম আমার এখন কি করা উচিত। ও কি উত্তর দিল জানিস? জানি। জানিস? কম্পিউটার তোমাকে সংক্ষিপ্ত একটা উত্তর দিয়েছে, বলেছে বিয়ে করে ফেলো। এক্স্যাক্টলি। কিন্তু তুই জানলে কি করে? জানলাম। তাহলে তো তোকে একটা কম্পিউটার বলা যায়। তা জানি না। তুমি তুমি ওঠো তো এখন, কাল আমার একটা মিড টার্ম পরীক্ষা আছে। কিন্তু কিন্তু আমার উপদেশটার কি হবে? কি আর হবে, ইস্পাতের মতো ধারালো পার্সোনালিটি
বুদ্ধিমতী এনার্জেটিক একটা মেয়েকে বিয়ে করে ফেলো। কিরকম? রকম সকম জানি না। তুমি তুমি যাও তো এখন, আমার একটু ভালো লাগছে না। যাও তো তুমি এখন। আমি আমি কিন্তু আমি আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, কান্নাকাটির দরকার নেই, আমি যাচ্ছি। এ কি ফ্যাসাদ রে বাবা! বাড়ি যা হচ্ছে মা, আমার কিচ্ছুটি বলার নেই। তবু আপনার কোনো সাজেশন থাকলে বলবেন। বলবো বলবো মা, অবশ্যই বলবো। শোনো, আমি একটু বাইরে যাব, হ্যাঁ? তুমি জি। বসো, ওই নিজামের সাথে গল্প করো। জি আচ্ছা আচ্ছা, তুমি বসো মা, জরুরি কথা আছে তোমার সঙ্গে, বলুন। গোপনীয় ব্যাপার। আচ্ছা, এবাড়ির লোকজনকে তোমার কেমন লাগছে? কেন, ভালো, খুব ভালো, সবাই খুব আন্তরিক। তুলনাহীন মানুষেরা আজ 14 বছর এদের আশ্রয় আছে। জানো তো, কোনো আয় রোজগার নেই আমার, মেয়েটাকে ওরাই মানুষ করেছে। সব শুনেছি আমি। তামা, এই আজাদ ছেলেটাকে তোমার কেমন লাগছে? জি, কেন বলুন তো? আছে মা, কারণ আছে। ভালো, স্মার্ট, শিক্ষিত, বুদ্ধিমান, রুচিশীল। আলহামদুলিল্লাহ। শোনো, এ বাড়ির এরা, বিশেষ করে প্রফেসর সাহেব, জি। তোমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করেছেন। কিরকম? বুঝলে না, মানে তোমার আর আজাদের ব্যাপারটা, মানে একটা সম্পর্ক। সে কি? হ্যাঁ, আজাদের সাথে কথা বলেছি আমি। মানে, যতদূর বুঝতে পাচ্ছি, জি। হৃদয়টা তার তোমার সাথেই বাঁধা। কিন্তু কিন্তু চাচা, আমি তো জানতাম। বিপুলাই ধরনীর কতটুকু জানি, বিশেষ করে মানুষের হৃদয়ে সে এক কঠিন ব্যাপার। চাচা, আসলে ব্যাপারটা হলো, তোমার মনের কথাটি আমি কেন শুনতে যাব? সেটা যথাস্থানে নিবেদন করো, আমি চললাম। আচ্ছা, ঝামেলায় পড়া গেল তো। না, কোনো মানে হয় না এসব ব্যাপারে। এই যে বিজ্ঞানী, কি খবর তোমার? ভালো না চাচা, ডিপ্রেশনে ভুগছি। জানি হে জানি, এখন ডিপ্রেশনই ভোগার পালা তোমার। এখন মানে সিজনের কথা বলছেন নাকি? হ্যাঁ, সিজনই বটে, তোমাদের মনের সিজন। তোমার আর লুবনার মনে কখনো বসন্তের দোলা, কখনো হেমন্তের কুয়াশা। এর এর মধ্যে আবার লুবনা আসছে কোত্থেকে? তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে মেয়েটা। কেন? আরে বোকার মতো কথা বলো না তো। আমার সাথে কথা হচ্ছিল সকালে, চেপে ধরতেই সব ফাঁস করে দিল। আমার প্রেমে লুবনা? কি কি সর্বনাশ চাচা! আরে আমাকে জড়িয়ে নয় সবে, হৃদয়ের সাথে হৃদয়ের সংলাপ হবে সেখানে, দুতিয়ালির কোনো সুযোগই নেই। যা বাবা! আসতে পারি? কে? ও আপনি? সরি, আপনাকে চমকে দিলাম। না না, ঠিক আছে ঠিক আছে। তা কি করছিলেন? বই পড়ছিলেন? গল্পের বই? জি না, আমি কবিতা, গল্প, উপন্যাস এসব একদম পড়ি না। আমি কম্পিউটারের লোক, সারাদিন ওই নিয়ে থাকতে ভালোবাসি। আমারও অট্টালিকার নকশাই একমাত্র প্রেম। বাহ! কিন্তু কিন্তু কি? না মানে, ইয়ে, প্রেমের ডায়লগ দিলেই মৃগীর ভান করে শুয়ে পড়বো। কিছু বলছেন? কিছু না না না, কিছু না কিছু না। একটা কথা। কি কথা? জি, ঠিক আছে, আজ না হয় থাক। সেই ভালো, সেই ভালো। আজ কোনো কথা নয়, শুধু গান আর গান। সেরেছে, প্রেম একেবারে উতলে উঠেছে। কিছু বলছি না মানে, বলছিলাম কি, কথাটা তো একদিন বলতেই হবে। বলতেই হবে? হবে না? তাই তো তাই তো, হ্যাঁ হ্যাঁ, তাহলে আজই, এক্ষুনি। জি, আমি মানে আমি ইয়াল্লাহ! আজাদ সাহেব, আমি একজনের বাগদত্তা। কি কি বললেন? জি, আমার হবু স্বামী ডাক্তার, চাকরি করেন বিদেশে। জিন্দাবাদ বিদেশ প্রবাসী ডাক্তার সাহেব! কিন্তু চাচা যে বলছিলেন। চাচা তো আমাকেও বলেছিলেন। কি ব্যাপার বলুন তো? চাচা একটা নাটক তৈরি করেছেন মনে হচ্ছে। মহাকাব্যও বলা যায়। আচ্ছা, আপনি আপনি কি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না? ছি, তা কেন হতে যাবে? বলছি না আমি একজনের বাগদত্তা। কিন্তু আপনি মানে, আপনার হৃদয় কি আমার হৃদয়ের কাছে বাধা পড়ে যায়নি? জি না, তুতুল নামের মেয়েটি আমার হৃদয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে। আমারও তাই ধারণা।
মাঝখান থেকে চাচা হ্যাঁ, চাচা মহাকাব্যের প্লটটা আমাদের ঘাড়ে চাপাচ্ছিলেন আর কি। বাড়ি ফিরুক, আজ ধরতে হবে তাকে। ওরা বোধহয় হাসির নাটক দেখতে গেছে। ফিরে আসুক, বিয়োগান্ত দৃশ্যের অবতারণা করতে হবে। আচ্ছা, তোর কি হয়েছে রে তুতুল? আজকাল সব সময় মন মরা হয়ে থাকিস কেন? কই, কিছু হয়নি তো। আমার কাছে লুকোচ্ছিস? চাচি, কি রে? চাচি, আজাদ ভাইয়ের বিয়ে কবে হচ্ছে? কার বিয়ে? আজাদ ভাই আর লুবনাপার বিয়ে। ছি, এমন ব্যাপার নিয়ে কেউ ফাজলামো করে? ফাজলামো কি চাচি? বাবাজি বলল ওদের বিয়ে হবে। হায় আল্লাহ, কে দিয়েছে এসব বুদ্ধি তাকে? বুঝেছি, তাতেই তোর মন খারাপ হয়েছে না? এই যে মা, এত দোল দাঁড়া, পালাবি না। না না, আমি যাই এখন। যাক, গেছে যাক। আচ্ছা মা, লুবনার সাথে নাকি তোমরা আমার বিয়ে দিচ্ছ? আমি তো এইমাত্র জানলাম বাবা, তুতুল বলছিল। তুতুলও জানে? আচ্ছা আচ্ছা মা, এসব আজগুবি আইডিয়া নিজামি চাচার মাথা থেকে বের হয়নি তো? এখন আমার সন্দেহ হচ্ছে তোর বাবাও থাকতে পারেন এর মধ্যে। ওদের দুজনের পক্ষে ষড়যন্ত্র হচ্ছে নাকি? তাও তাও শোনো, আমরা যা একখানা নাটক দেখে এলাম না। বুঝলেন ভাবি, হাসতে হাসতে একেবারে। নাটকের গল্প থাক, জরুরি কথা হচ্ছে। ওরে বাবা, তবে বেশ শোনা যাক তোমার সেই জরুরি কথা। আচ্ছা, আজাদের সাথে লুবনার বিয়ের প্ল্যানটা কার? হোয়াট? আজাদের বিয়ে? ধ্যাৎ, ওর বিয়ে নিয়ে কে ভাবছে? হ্যাঁ, ও একটা ক্যাবলা বিজ্ঞানী, ওকে আবার বিয়ে করবে কে? সে কথা হচ্ছে না, আমি জানতে চাইছি ওই প্ল্যানটা কার। না না, আমি ওসব কোনো বিয়ের প্ল্যান করিনি। সে কি ভাইজান, আমাকে একা রণাঙ্গনে ছেড়ে দিয়ে টোটালি চেপে যাচ্ছেন? নিজামি? মনে নেই দুজনে একত্রে বসে প্ল্যান করলাম, হ্যাঁ। আজাদুর রহমান ভার্সেস লুবনা ইয়াসমিন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, অতীব রোমান্টিক ব্যাপার, যাকে বলে কিনা হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগাযোগ। ওদের হৃদয়ের খবর তোমরা রাখো? কেন কেন কেন, এর মধ্যে খবরের কি এলো? হ্যাঁ, খবরটা হচ্ছে এই যে লুবনা মেয়েটার হবু বর মধ্যপ্রাচ্যে চাকরি করছে, বর মধ্যপ্রাচ্যে। আর তোমার ছেলে আজাদ। আমি না হয় উঠি। না বস, কথা আছে। তোমার ছেলের বউ হয়ে ঘরে আসবে তুতুল। তুতুল? কে সেই হতভাগিনী? আচ্ছা, মাথাটা কি আছে না পুরোপুরি গেছে? তুতুল, তুতুল, নিজামি সাহেবের মেয়ে তুতুল। তুতুল মানে আমাদের নিজামী সাহেবের মেয়ে? তো আরে তাই বলো, আরে এ তো আনন্দ সংবাদ। কি বলে মহাকবি? কি কি বলবো আমি ভাইজান, এই যে কি আনন্দ, কি আনন্দ আমার। কিন্তু কই, আমি তো কিছুই জানতেন না, না জেনেই ভালো ছিলেন। মাঝখান থেকে মহাকাব্য ফাঁদতে গিয়ে আমি লজ্জিত ভাবি, কিন্তু এই আনন্দ আমি রাখি কোথায়? আমার তুতুল। থাক থাক, অত উতলা হবেন না। বসুন বসুন, স্থির হয়ে বসুন। একটা ভালো দিনক্ষণ দেখে। আমি ভেবেছিলাম একবার আমেরিকায় যাব। হোয়াট? আমেরিকায়? আমেরিকায় কেন যাবে? হ্যাঁ, সেখানে কি ভালো পাগড়ি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে? না, ওই রিসার্চের সুবিধের জন্যে। আর রিসার্চের ব্যবস্থা তোমার যদি এখানেই হয়? না না, এখানে হবে না। চাকরিতে অনেক ফালতু কাজ করতে হয়, তাছাড়া এখানে তেমন সেরকম সুযোগও নেই। সুযোগ নেই না? কে নিজামি, বলে ফেলবো নাকি? বলে ফেলুন, বলে ফেলুন, আজ শুভ দিন। শোনায় ছোকরা বিজ্ঞানী, যে বাড়িটা আমি বানাচ্ছি সেটা তোমাদের ফার্মকে দান করবো আমি। বলছো কি বাবা? হ্যাঁ, তোমার ডিরেক্টরদের সাথে আমার সেই রকমই কথা হয়েছে। ওরা জানিয়েছেন বাড়িটাকে রিসার্চ উইং এ পরিণত করবেন, আর তুমি হবে সেই বিভাগের প্রধান। বাবা, বাবা তুমি বিজ্ঞানের জন্য? শর্ত আছে। হ্যাঁ, কম্পিউটারের এমন ব্যবহার তোমাকে উদ্ভাবন করতে হবে যা সত্যিকার ভাবে এদেশের মানুষের কাজে আসবে। আমি আমি এই মুহূর্তে তোমার সব শর্ত মেনে নিচ্ছি বাবা। গুড। আর আমেরিকায় যাওয়া? গোল্লায় যাক, দেখলে দেশে বসে গবেষণা করতে পারলে কে যায় বিদেশে। চারিদিকে এত শুভ সংবাদ,
আমারও ইচ্ছে করছে একটা শুভ সংবাদ দিতে। আছে নাকি একখানা? আছে আছে ভাইজান, মহাকাব্য না হলেও একখানা উপন্যাস আমি লিখে শেষ করেছি, প্রকাশকও ঠিক হয়ে গেছে। বলো কি? হ্যাঁ, এই যে দারুণ সংবাদ। হ্যাঁ, এখনই স্থির করলাম উপন্যাসটি আমি তুতুল ও আজাদের বিয়েতে উৎসর্গ করব। তুমি বাজিমাত করলে। রবীন্দ্রনাথ স্বয়ং তার গোরা উপন্যাসটি পুত্রের বিয়েতে উৎসর্গ করেছিলেন। এবার তাহলে একটা ভালো দিন দেখে হ্যাঁ, সবকিছু ঠিক করে ফেলতে এই যে ছোকরা, এই এখানে যখন বড়রা কথা বলছে, তুমি বাচ্চা মানুষ এখানে থাকার দরকার নেই। ইউ গো যাচ্ছি যাচ্ছি, আমার বয়ে গেছে তোমাদের মাস্টার প্ল্যান শুনতে। এ কি তুতুল, কাঁদছো কেন? এখন বুঝি কান্নার সময়? এখন তো সব ভুল বুঝাবুঝি চুকে গেছে। আমার আমার খালি কান্না পাচ্ছে। বোকা মেয়ে, এখন আর কেঁদো না, চোখ মুছে স্বপ্ন দেখো। বড় বেশি বুদ্ধিমান স্মার্ট লোকটা তোমার দিকে তাকিয়ে হাসছে। বুদ্ধিমান না হাতি, একদম ক্যাবলাকান্ত। আসবো নাকি? এই যে আসুন আসুন, আপনার গুণকীর্তন শুনছিলাম। গুণকীর্তন? সেখানেটা আমিও শুনতে পেয়েছি। ও হচ্ছে অভিমানের কথা। দেখবেন মেয়েটাকে আবার বকাঝকা করবেন না যেন, এমনিতেই কেঁদে কেটে সারা। এ কি? আরে আপনি উঠছেন কেন? বসুন বসুন। আমি বসে আর বসুন। রসভঙ্গ করব না, তাছাড়া কাজ আছে। কাল লিন্টের ঢালাই করতে হবে বাড়ির, একবার সব দেখে আসতে হবে। আর সন্ধ্যায় সন্ধ্যায়? ডাক্তার সাহেব আসছেন, এয়ারপোর্টে যেতে হবে। সত্যি লুবলাম্পা? হুম, আমিও যাব কিন্তু। আচ্ছা আচ্ছা, একসাথেই যাব। এখন আসি তাহলে। কানে ধর। কদিন পর বিয়ে হবে, এখনো তুই তুই করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কানে ধরুন। এ কি এ কি এ কি? আমার আমার কানে ধরছিস কেন? আরে ছাড় ছাড় ছাড়। কার কানে ধরবো তা তো বলনি। ওরে বাবা, ডেপোমিটার দিন দিন বাড়ছেই তোর। এই এই বলতো বলতো, কেমন লাগছে তোর? কেমন লাগছে বলবো? পচা লাগছে। ও, রাগ করলে না? জানো, আসলে না দারুণ লাগছে। তোমার তোমার কেমন লাগছে? আমার যে কেমন লাগছে বুঝতে পারছি না। অনেক আনন্দ, প্রচুর উচ্ছ্বাস, অল্প ভয়, সব মিলিয়ে। আচ্ছা, তোমার কম্পিউটারটাকে জিজ্ঞেস করলে হয় না? তুই তো একটা কম্পিউটার। এই তুই বলতো দেখি কেমন লাগছে আমার। বলবো? হ্যাঁ। তোমার অবস্থা হচ্ছে, হৃদয়ের মণি আদরিনী মোর, আয়রে কাছে আয়। ঠিক না? ঠিক ধরেছিস। আয়, কাছে। এই, যা। এতক্ষণ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নাটক হৃদয়েতে পথ কেটেছে নাটকের অভিনয় শুনলেন। রচনা মাহমুদুল হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা সিরাজুল ইসলাম, মা রওশন জামিল, নিজামী সাহেব আমিরুল হক চৌধুরী, তুতুল শাহিনা আক্তার কাজল, আজাদ শুভাশিস ভৌমিক এবং লুবনা শামীমা চৌধুরী। সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন জাকিয়া সুলতানা।